আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩২৯তম পর্ব। ৩২৯তম পর্ব। আমরা এখন রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ ও আদায় এই সাবজেক্টে আমি ৪টা ভিডিও করেছি, আজকে ৫টা হবে। আজকে এই সাবজেক্টটা শেষ করে দেব। এরপর আগামী দিন থেকে আবার আমি আইনের আলোচনায় ফিরে যাব। তো গত সেশন আলোচনা করেছিলাম কিভাবে আমরা এই গতানুগতিক যে রাজস্ব প্রবৃদ্ধির যে হার এ থেকে বেরিয়ে আমরা খুব র্যাপিডলি কিভাবে আমরা রাজস্ব আদায় বৃদ্ধি করতে পারি। আমি মূলত বলেছিলাম যে রাজস্ব আদায়ের মূল ফোকাস যেখানে দেওয়া উচিত সেখানে আসলে দেওয়া হচ্ছে না। আমরা সংস্কারের বিষয়ে যে কথাগুলো বলি, এটা আমার ব্যক্তিগত মতামত হলো এগুলো কম গুরুত্বপূর্ণ, এগুলো এগুলো ইনসিগনিফিক্যান্ট। সবচেয়ে সিগনিফিক্যান্ট বিষয় হলো বিষয় হলো প্রকৃত বিক্রয় তথ্য এনবিআর কে জানতে হবে। প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়। তো এই প্রকৃত বিক্রয় তথ্য এনবিআর কে জানতে হবে। এটা হলো একেবারে রাজস্ব ব্যবস্থাপনার মূল ফোকাস হওয়া দরকার। তো সাধারণত এই সংস্কারের কথা বলতে গেলেই কতগুলো কথা বলা হয়। এই কথাগুলো আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে বলিয়েছে, আমরা 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 বলেছি, আমরা বারবার বলেছি, এগুলো অনেক কিছু হয়ে গেছে। এগুলো মূলত এই ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ বলে, তারপরে আমাদের দেশের কিছু মানুষ বলা শুরু করে। সে কথাগুলো কি? সে কথাগুলো মূলত মূলত বলা হয় যে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করতে হবে, ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসেস। মূলত বলা হয় যে অব্যাহতি সব কমিয়ে ফেলতে হবে বা অব্যাহতি সব বাতিল করে দিতে হবে, ট্যাক্স এক্সাম্পশন সব বাতিল করে দিতে হবে। বলা হয় যে করদাতার নিবন্ধন সংখ্যা বাড়াতে হবে, অর্থাৎ অনেক ট্যাক্স পেয়ারদেরকে নেটে নিয়ে আসতে হবে। বলা হয় যে রিটার্ন সাবমিশনের সংখ্যা বাড়াতে হবে। বলা হয় যে একক ভ্যাট হার চালু করতে হবে। বলা হয় যে টি আইন এবং বেআইন একীভূত করে ফেলতে হবে, টি আইন এবং বেআইন এক করে ফেলতে হবে, একসাথে করে ফেলতে হবে, ইউনিক টি আইন বেআইন নাম্বার চালু করতে হবে। বলা হয় যে পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করে ফেলতে হবে। এ নিয়ে তো অনেক তুলকালাম কাণ্ডও ঘটে গেছে। এই যে আমি 7টা পয়েন্ট বললাম, মূলত মূলত রেভিনিউ রিফর্মের কথা বললে গত গত ধরেন 30-40 বছরে এই কথাগুলোই বলা হয়েছে। আপনি চেক করে দেখেন এই গত 30-40 বছরে যত রেভিনিউর উপরে যত রিপোর্ট আছে, যত কার্যক্রম নেওয়া হয়েছে, রিফর্মের যত কথা বলা হয়েছে, এই কথাগুলো এর বাইরে কোনো কথা নেই, হয়তো দু একটা কথা থাকতে পারে। আমার মূল কথা হলো আমার মূল কথা হলো, আমি গত 31 বছর আমি বাংলাদেশের রাজস্ব ব্যবস্থাপনার সাথে কাজ করছি। আমি সিরিয়াসলি কাজ করেছি, আমি কমিটমেন্টের সাথে কাজ করেছি। তো আমার কথা হলো যে এই কথাগুলো সব গৌণ কথা, সব গৌণ কথা, সব ইনসিগনিফিকেন্ট কথা। সবচেয়ে সিগনিফিকেন্ট কথা কি সেটা তো আমি বলেছি। এখন আসেন এগুলোর উপরে আমি আজকে খুব সংক্ষেপে টাচ করব। আর পরে পরে আমি এই প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা আমি বিস্তারিত আমি আলোচনা করব। এগুলোর উপরে আমার কিছু লেখা আছে। আমার লেখাগুলো একসাথে করে আমি একটা বুকলেট আকারে আমি প্রকাশ করব খুব শীঘ্রই। তো বলা হয় যে রেভিনিউ সংস্কারের কথা বলতে গেলে বলা হয় যে আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চাকে আমেরিকাতে আছে, ইউরোপে আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা কি? আন্তর্জাতিক আন্তর্জাতিক উত্তম উত্তম বলে কোনো শাশ্বত চিরন্তন কোনো বিষয় নেই। আন্তর্জাতিক উত্তম বলে কোনো শাশ্বত চিরন্তন কোনো বিষয় নেই, এটা ভ্যারিয়েবল কনসেপ্ট। আজকে যেটা আন্তর্জাতিক, গত 2 বছর আগে সেটা আন্তর্জাতিক ছিল না, আরো আগে সেটা কোনো অস্তিত্বই ছিল না। আজকে যেটা আন্তর্জাতিক 5 বছর পরে সেটা থাকবে না। আপনি যেটাকে উত্তম বলছেন আমি সেটাকে উত্তম মনে করি না। ইউরোপে যেটা উত্তম সেটা বাংলাদেশে উত্তম না। এক্সাম্পল, আল্লাহ এক্সাম্পল দিয়ে কথা বলেছেন, আমি এক্সাম্পল দিয়ে কথা বলি। ইউরোপে ইউরোপে নুড বিচ, হোমোসেক্সুয়ালিটি, গে ম্যারেজ, এগুলো 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 তাদের উত্তম চর্চা। তো বাংলাদেশে এগুলো নিয়ে আসেন, আনতে পারবেন? আনতে পারবেন না। কেন আনতে পারবেন না? কারণ আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের দেশের যে মানুষের যে মূল্যবোধ, তার সাথে এগুলো খাপ খাবে না। ঠিক একইভাবে শুধু রাজস্বের বিষয়ে সব বিষয়ে সব বিষয়ে পলিসির প্রথম কথা হলো যে আপনার পলিসি আপনাকে ঠিক করতে হবে কোনটা আপনার জন্য উত্তম। আন্তর্জাতিক কোনো কিছু যদি আমরা উত্তম বিবেচনা করি সেটা আনা যেতে পারে, কিন্তু কোনো কিছু আন্তর্জাতিক হলেই আমাকে উত্তম মনে করতে হবে, দিস ইজ ভেরি 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 ব্যাড কনসেপ্ট, ভেরি ভেরি রং কনসেপ্ট। যারা নিজে চিন্তা করতে পারে না তারা এই সমস্ত আন্তর্জাতিক উত্তম চর্চা ধার করে নিয়ে আসে। বলা হয় যে অব্যাহতি কমাতে হবে, অব্যাহতি কমে কি করবেন? এখন যেখানে অব্যাহতি নাই তার কত কত পার্সেন্ট আদায় করতে পেরেছেন? তো যেখানে অব্যাহতি নাই সেখানে আপনি আদায় করতে পারতেছেন না,
আর আপনি বাকি অব্যাহতি কমিয়ে কি করবেন? আমাদের আমাদের তো কালেকশনের যে মেশিনারি, সেই মেশিনারি দুর্বল, সেই মেশিনারিকে শক্তিশালী করতে হবে। অব্যাহতি দেওয়া আছে, বিভিন্ন সেক্টরে দেওয়া আছে অব্যাহতি, সেগুলো প্রয়োজনীয়, সেগুলো হয়তো রিভাইজ করা যেতে পারে, কিন্তু একেবারে একেবারে চিন্তা করলেন যে আমি যদি 10% অব্যাহতি কমিয়ে দিই তাহলে 10% রেভিনিউ বেড়ে যাবে, এত সহজ হিসাব না। হিসাবটা এত সিম্পল না, এত সিম্পল না, এত সিম্পল না। 10% অব্যাহতি কমিয়ে দিলে 1% রেভিনিউ বাড়বে না। তো ভেরি পরিষ্কার। তো যেখানে যেখানে যেটা ট্যাক্সেবল সেটা সব আদায় করতে পারতেছেন না কেন? তাহলে যেটা অব্যাহত ওটা ট্যাক্সেবল করলে সব আদায় করতে পারবেন? পারবেন না। বলা হয় যে করদাতার নিবন্ধন সংখ্যা বাড়াতে হবে, ট্যাক্স নেট বাড়াতে হবে, নিবন্ধন সংখ্যা টি আইন বাড়াতে হবে, বি আইন বাড়াতে হবে। আর কত বাড়াবেন? এটা খুব রং কনসেপ্ট, এটা খুব রং কনসেপ্ট। 1,28,00,000 টি আইন আছে, এর ভিতরে কর্পোরেট টি আইন হচ্ছে 1,64,000। প্রায় 82 লক্ষ টি আইন হোল্ডার রিটার্ন সাবমিট করে না। এই কথা আর কত বলবো, আর কত বলবো? এখন যদি আপনি আপনি ভালো করে দেখেন, সব শেষে 50,000 টি আইন হোল্ডার এই যে ট্যাক্স সেটা প্রায় প্রায় সব প্রদান করেছে 50,000 টি আইন হোল্ডার। তো 1,28,00,000 দিয়ে আপনি কি করবেন? আপনি যদি এখন টি আইন যদি 5 কোটি করেন, তাও ওই মূল ট্যাক্স প্রদান যারা করে ওই তারাই থাকবে। বি আইন আছে 8 লক্ষ। মূল আপনার টোটাল ভ্যাট, যে টোটাল যে ভ্যাট, তার 58% প্রদান করে 109টা প্রতিষ্ঠান। 1,000 প্রতিষ্ঠান আপনার প্রায় 95% উপরে আপনার ভ্যাট প্রদান করে। আপনি আরো 12 লক্ষ বাড়িয়ে আপনি কি করবেন? আমাদের অর্থনীতির আকার আকৃতি এরকমই। আমাদের অর্থনীতিতে প্রত্যেকটা সেক্টর মাত্র কয়েকজনে লিড করে। ভোজ্য তেল দেখেন, আপনি সিমেন্ট দেখেন, আপনি ঔষধ দেখেন, আপনি সিগারেট দেখেন, সব সেক্টর এরকম। তো এই হাজার হাজার ছোট ছোট প্রতিষ্ঠানের যে টার্নওভার, একটা বড় প্রতিষ্ঠানের টার্নওভার তার চেয়ে অনেক বেশি। এই জন্য এই লক্ষ লক্ষ নিবন্ধন বাড়ি কোনো লাভ নেই। আমাদের যেটা করতে হবে, আমাদের করতে হবে হলো বড় যারা বড়, যারা বড় তারা ফাঁকিও দিতেছে বড়, যারা বড় তারা যেন সেল গোপন করতে না পারে, এই বিষয়ে আপনাকে এনশিওর করতে হবে। ওই লক্ষ লক্ষ নিবন্ধন বাড়ানোর চেয়ে যারা যারা বড়, যারা ফাঁকি দিচ্ছে, এই বড় ফাঁকিগুলো উদ্ঘাটন করা, তাদের প্রকৃত সেলের উপরে এনবিআর এর নিয়ন্ত্রণ নিয়ে আসা, এইটাতে অনেক অনেক বেশি ফল পাওয়া যাবে। বলা হয় যে রিটার্ন সাবমিশনের সংখ্যা বাড়াতে হবে। রিটার্ন সাবমিশনের সংখ্যা বাড়িয়ে কি হবে? রিটার্ন তো, যে রিটার্ন আসতেছে অধিকাংশ শূন্য রিটার্ন, একটা বড় অংশ শূন্য রিটার্ন। আরো বাড়াবেন শূন্য রিটার্ন, আর হলো আপনার মিনিমাম ট্যাক্স, এই তো ম্যাক্সিমাম। সিগনিফিক্যান্ট ট্যাক্স দেয় কয়জনে? তো রিটার্ন বাড়িয়ে, এই রেজিস্ট্রেশন সংখ্যা বাড়িয়ে আসলে আসলে তেমন কোনো লাভ হবে না। তো লাভ কোথায় হবে সেটা তো আমি বলেছি। আর কি বলা হয়? বলা হয় যে একক ভ্যাট হার চালু করতে হবে। বলা হয় যে একক ভ্যাট হার চালু করতে হবে। একক ভ্যাট হার চালু করতে হবে, অর্থাৎ একটা রেট থাকবে। সব ওই যে আন্তর্জাতিক উত্তম চর্চা, এটাও এটাও কোনো গুরুত্বপূর্ণ কথা না। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা কোনো গুরুত্বপূর্ণ কথা না। একক ভ্যাট হার চালু করতে হবে না। একক ভ্যাট হার চালু করে তেমন কোনো ফলাফল পাওয়া যাবে না। আমরা প্রায় একক ভ্যাট হারে আছি। কয়েকটা কথা বলবে পয়েন্টে। প্রথম হলো 15% ভ্যাট হার। আর আমাদের আমাদের এখন 5% আছে, 7.5 আছে, 10 আছে, আরো 5 আছে। এখন আমাদের এখন যে ভ্যাট হার আছে সেটা সেটা 15%ই বেশি আছে। 5% আছে 60টা হেডিং এর পণ্য আর 5টা সার্ভিস। 7.5% আছে 7টা হেডিং এর পণ্য আর 2টা সার্ভিস। 10% কোনো পণ্য 10% নেই, 5টা সার্ভিস 10% আছে। আর ফিক্সড ভ্যাট আছে হচ্ছে 22টা হেডিং এর পণ্য আর একটা সার্ভিস। এই মাত্র এই কিছু পণ্য এবং সেবার উপরে রিডিউসড রেট আর হচ্ছে ফিক্সড ভ্যাট আছে, আর বাকি সব 15%। তো আসলে আমরা তো প্রায় একক ভ্যাট হারে কিন্তু আছি। একথা কিন্তু কেউ বলে না, একথা কেউ বলে না যে আমরা প্রায় একক ভ্যাট হারে আছি। তো যেখানে 15% ভ্যাট আছে, তো সেখানে কি 100% রেভিনিউ আদায় করতে পেরেছেন? পারেন না কেন? সেটা আগে এক্সপ্লোর করেন। এরপরে কথা হলো যে 15% ভ্যাট হলে ভ্যাট আদায় কমে, আর এই রিডিউস রেট হলে ভ্যাট আদায় বাড়ে। এটা কি আপনারা জানেন? এটা তো জানেন না। মনে করেন যে 15% ভ্যাট হলে ভ্যাট বেড়ে যাবে। কত সুন্দর ইকুয়েশন! 15% ভ্যাট দিলে সে রেয়াত নেয়, আর 15% এর নিচে যে রেট গুলো আছে সেখানে রেয়াত নেয় না। রেয়াত আমাদের আইনে দেওয়া হয় না। এই কারণে 15% ভ্যাট দিলে প্রকৃত প্রকৃত কালেকশন কমে যায়, আর এই রিডিউস রেটে ভ্যাট দিলে প্রকৃত কালেকশন বাড়ে। তারপরে কথা হলো, আমি 142টা দেশের এই রেট আমি স্টাডি করেছি, আমার বইয়ের মধ্যে আছে। আমার বইয়ের মধ্যে প্রথম চ্যাপ্টারে আমি একটা সফটটা দিয়ে দিয়েছি। 142টা দেশের মধ্যে 70টা দেশে রিডিউস রেট আছে।
তাহলে 70টা দেশে যদি রিডিউস রেট থাকে, তাহলে আমাদেরকে কেন একক ভ্যাট হারে যেতে হবে? এই নিয়ে এখানে কেন এত কথাবার্তা বলতে হবে? একক ভ্যাট হার করতে হবে, এটা কোনো সিগনিফিক্যান্ট কোনো কথা না। সবশেষে পয়েন্টে আর একটা কথা বলবো, সেটা হলো 9 জানুয়ারি 2025 তারিখে, 9 জানুয়ারি 2025 তারিখে এই কথা বলে যে সব ভ্যাট হার এক করে ফেলতে হবে, তখন অনেক কথাবার্তা বলা হলো, এই কথাগুলো রিপিট করা হলো। তো অনেক কিছু করে ফেলবে, তো অনেক কিছু করতে পারলো না, দু একটা কাজ করলো। কি করলো? 9 জানুয়ারি 2025 তারিখে অনেকগুলো হার 15% করে ফেলা হলো, অনেকগুলো হার 15% করে ফেলা হলো। এখন আমার প্রশ্ন হলো, এই যে 9 জানুয়ারি 2025 তারিখে অনেকগুলো হারকে 15% করা হয়েছে, তার ইমপ্লিকেশন কি, তার ইম্প্যাক্ট কি? যাদের কাছে তথ্য আছে তারা তথ্য পেশ করেন। ওই তারিখের আগে এই 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 খাতগুলোতে, এই আইটেমগুলোতে কালেকশন কি ছিল এবং ওই তারিখের পরে কি কালেকশন হয়েছে, কি গ্রোথ হয়েছে, এটা আপনারা প্রমাণ করেন। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমার কথা সঠিক যে এইগুলো কোনো সিগনিফিক্যান্ট কোনো পদক্ষেপ না। তো এই হলো একক ভ্যাট নিয়ে কথা বললাম, প্রায় চারটা পয়েন্ট নিয়ে কথা বললাম, আরো দু একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। আর একটা কথা হলো, বলা হয় যে টি আইন এবং বি আইন একীভূত করে ফেলতে হবে। কেন টি আইন এবং বি আইন কেন একীভূত করে ফেলতে হবে? তাহলে এই ডেটা ডেটা সরবরাহ, ডেটা এক্সচেঞ্জ হবে। ভেরি 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 ইম্যাচিউর কনসেপ্ট। কিসের ডেটা এক্সচেঞ্জ হবে? ডেটা থাকলে তো ডেটা এক্সচেঞ্জ হবে, আগে তো ডেটা থাকতে হবে। সবচেয়ে বেশি ডেটা আছে কাস্টমস এর কাছে, এসআইগুডা সিস্টেম, আমদানির সমস্ত ডেটা আছে। তারপরে ভ্যাটের কাছে প্রচুর ডেটা আছে, ভ্যাটের যে ইভ্যাট সিস্টেমে প্রচুর ডেটা আছে। ইনকাম ট্যাক্সের কাছে তো খুব বেশি ডেটা নাই। মূলত ইনকাম ট্যাক্সের কাছে ভ্যাট ডিপার্টমেন্ট কি চায়? মূলত চাই হলো তার সি অডিট রিপোর্ট। সি অডিট রিপোর্টটা এখন ইনকাম ট্যাক্সের কাছে যাওয়ার দরকার হয় না। সিএ ফার্মের কাছে পাওয়া যায়, ব্যাংকের কাছে পাওয়া যায়, আরজেসি তে পাওয়া যায়, তার কাছে চিঠি দিলেও পাওয়া যায়। সে নিজেও আইনের আওতায় সি অডিট রিপোর্ট দাখিল করতে বাধ্য, আইনে বলা আছে, আইনে একটা ধারা আছে, সে এটা দাখিল করতে বাধ্য। তো সি অডিট রিপোর্ট পেতে তো খুব একটা বেগ পেতে হয় না, বরং সমস্যা হলো সি অডিট রিপোর্ট দুই তিন রকমের হিসাব পাওয়া যায়, এখনো পাওয়া যায়, এখনো ব্যাংকের সাথে ডিফারেন্ট টার্নওভারের অডিট রিপোর্ট সাবমিট করে। তো সমস্যা তো হলো তথ্য নাই, তথ্য এক্সচেঞ্জ হচ্ছে না, এটা তো সমস্যা না। সমস্যা হচ্ছে তথ্য নাই। কাজে কাজে সঠিক তথ্য তথ্য পেতে হবে। তথ্য পেতে হলে যে তথ্য সে দেয় না, ইনকাম ট্যাক্সের কাছেও দেয় না, ভ্যাটের কাছেও দেয় না, তার প্রকৃত বিক্রয়ের তথ্য সে দেয় না, সেই প্রকৃত বিক্রয়ের তথ্য কিভাবে পাবেন সেই কৌশল তৈরি করতে হবে। সব শেষের পয়েন্ট হলো পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করতে হবে। এই পয়েন্টে তো এখন একটা মহাকাব্য রচনা করে ফেলা যায়। তো আজকে তো আর বেশি কথা বলবো না, আমি পরবর্তীতে এই প্রত্যেকটা পয়েন্টে আমি আলোচনা করব, আরো ডিটেলস আলোচনা করব। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করে কোনো লাভ হবে না। আজকে খুব সামারি দু একটা কথা বলতেছি। পলিসি এবং ইমপ্লিমেন্টেশন আলাদা করার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেখানে যেভাবে করা হয়েছিল ফ্রেমওয়ার্ক, সেখানে তো ডিফারেন্ট কিছুই নাই। এখন তো আলাদাই আছে, এখন তো অফিসার আলাদা বসে, তারা আলাদা ভাবে পলিসিতে কাজ করে, কয়েক বছর পরে তারা চলে যায়। নতুন যেটা করা হয়েছিল সেম, ইট ইজ সেম, এটাই করা হয়েছিল, শুধুমাত্র দুইটা দুইটা ডিপার্টমেন্টে দুইজন সচিব থাকবে, এইটুকু পার্থক্য করা হয়েছিল। তো আপনারা তো বুঝাইতেই পারেননি, আপনারা কি করতে চাইতেছেন বুঝাইতেই পারেননি, স্টেক হোল্ডারদেরকে বুঝাইতে পারেননি, পোলাপানকে বুঝাইতে পারেননি, পোলাপান না বুঝে পোলাপান খেপে গেছে। আহ, তাদের নামটা থাকবে না, এনবিআর নামটা পর্যন্ত থাকবে না, এটা তো একটা একটা আবেগের বিষয় ছিল, এই আবেগটাকেও আপনারা 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 অ্যাড্রেস করতে পারেননি। তো সবশেষ কথা হলো এই পলিসি, শেষ কথা আমি কনক্লুশন বলে দিই, পলিসি এবং ইমপ্লিমেন্টেশন এইটা আলাদা করা যাবে না, এটা আলাদা করা সম্ভব না, এটা আলাদা করলেও আলাদা রাখা যাবে না। চিটাগং কাস্টম হাউস আলাদা করা হয়েছিল, রাখা যায়নি। আরো এক্সাম্পল আছে, আমি এখন আর বললাম না। তো আমি আজকে বলে দিলাম, এটা আলাদা করলে আলাদা রাখা যাবে না, এই দুইটা প্রতিষ্ঠানের মধ্যে মারাত্মক গোলমাল তৈরি হবে, এরপর আবার একসাথে করে ফেলতে হবে, কিন্তু সময় নষ্ট হয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আজকে আমি আলোচনা করলাম যে সাধারণত সংস্কার নিয়ে কি যে সমস্ত কথা বলা হয়, এই সমস্ত কথা এগুলো 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 কোনো সিগনিফিক্যান্ট কথা না, এগুলো আনইম্পর্টেন্ট কথা, এগুলো অকার্যকর কথা, এগুলো আমাদের এই পরিবেশ, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ম্যাচুরিটি সবকিছুর সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ না। আমাদের রেভিনিউ সেক্টরে সবচেয়ে বড় রিফর্ম